এক রাজ্যের এক সাধারণ গরিব মেয়ে, নাম তার মেহুল। সে সুন্দরী হলেও ভাগ্যের দিক থেকে ছিল বড্ড বঞ্চিত। গ্রামের লোকেরা তাকে অবহেলা করত, কারণ সে দরিদ্র। বাবা মা আত্মীয় বলতে কেউ ছিল না তার। একেবারে অনাথ বলেই সবাই তাকে বোঝা মনে করত। শোন বাপু, তোকে কিন্তু আমি বিনা পয়সায় 3 বেলা খাবার দিতে পারবো না। যদি আমার বাড়িতে কাজগুলো ঠিকমতো করতে পারিস তবে 1 বেলা খেতে দেব তোকে। ঠিক আছে গিন্নিমা, আমাকে আপনি একবেলা খাবার দিলেই আমার চলবে। ঠিক আছে, যা তাহলে রান্নাঘরে গিয়ে রান্নাটা চাপিয়ে দে। এরপর মেহুল মোড়ল গিন্নির কথা মতো মোড়ল গিন্নির রান্নাঘরে গিয়ে কাজ করতে থাকে। মোড়ল গিন্নিমা আমায় যতই কাজ করাক না কেন, সে যদি আমায় একবেলা খাবার খেতেও দেয় তবুও আমি এই বাড়িতেই আসব। আসলে এই বাড়িতে আসার উদ্দেশ্য আমার শুধু খাওয়া নয়, মোড়ল কর্তার একমাত্র ছেলেকে এক নজর দেখা। তাকে এক নজর দেখলেই সারাটা দিন আমার আর খিদেই লাগে না। কি জানি কি আছে তার মধ্যে। রান্নাঘরে কাজ করতে করতে মেহুল এসব কথা বলতে থাকে। ঠিক তখনই মোড়ল ছেলে রান্নাঘরে প্রবেশ করে। রান্না হলো নাকি? আমার তো খিদে পেয়েছে। ছোট কর্তা, মানে হ্যাঁ, রান্না প্রায় হয়ে এলো। আপনি একটু খাবার ঘরে গিয়ে বসুন, আমি এক্ষুনি আপনার খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে, দেরি করিস না জানো। খাওয়া শেষে আমায় আবার গুরুত্বপূর্ণ একটা কাজে যেতে হবে। এরপর মোড়লের ছেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। ইস, একটা নজর তাকে দেখব বলে সারাটা দিন মোড়ল বাড়িতে কাজ করি। মোড়ল গিন্নি কত কষ্ট দেয়, না খেতে দিয়ে আমাকে সারা দিন কাজ করিয়ে নেয়। কোনো দিনও একবারেও খেতেও দেয় না। তবু আমি এখানে কাজ করতে কত ভালোবাসি, শুধুমাত্র এই মানুষটার জন্য। আমি রাতুলকে খুব ভালোবাসি, কিন্তু কোনো দিন বলতে পারবো তাকে? কোনোদিনও এই মেহুলের ভালোবাসা সার্থক হবে? মনের কোণে সুপ্ত ভালোবাসা জমিয়ে রেখেই দিনের পর দিন পার হয় মেহুলের। সারা দিন শেষে তার মাথা গোজার ঠাঁই মেলে মোড়ল বাড়ির বারান্দার এক কোণে। তবুও সে মোড়ল বাড়িতেই পড়ে থাকে, শুধুমাত্র তার ভালোবাসার মানুষটির জন্য। আরে এই মেহুল, আজকে কিন্তু অনেক রকম রান্না বান্না করতে হবে। একা একা সব করতে পারবি তো নাকি? দেখিস বাপু, আবার হিমশিম খেয়ে কুটুমের সামনে আমাদেরকে অপমানিত করিস নে। বাড়িতে আজ নতুন অতিথি আসছে। আপনি কোনো চিন্তা করবেন না গিন্নিমা, আমি সবটা সুন্দর মতো সামলে নেব। আপনার আত্মীয় স্বজন আসার আগে আমি সব পদের রান্না সেরে ফেলবো। ঠিক আছে, ঠিকঠাক মতো সবটা করলেই হলো। হ্যাঁ গিন্নিমা, কিন্তু আজকে কারা আসবে বলুন না। তোর অত সব শুনে কি কাজ শুনি? তবুও যখন শুনতে চাইছিস, শোন। আজকে রাতুলের হবু শ্বশুরবাড়ি থেকে কুটুম আসবে। কদিন বাদে আমাদের রাতুলের বিয়ে ঠিক করেছি। কি সুন্দর যে তার বউ হচ্ছে, সে কি বলবো। হবু বৌমা আসছে বাড়িতে, এলেই দেখতে পারবি। যা এবার গিয়ে কাজে লেগে পড়তো দেখি। ও মা, ছোট কর্তার বিয়ে ঠিক হয়েছে বুঝি? এ তো বেশ খুশির খবর। আর ছোট কর্তার বউ সুন্দরী হবে না কেন? ছোট কর্তা তো নিজেই কত সুন্দর দেখতে, তার বউকে তো সুন্দর হতেই হবে। তোর চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ছে কেন রে? কি হলো কি তোর? না ঘিন্নিমা, ওটা কিছুই না। হঠাৎ করে চোখটা একটু জ্বালা করে উঠলো বোধ হয়, কোনো পোকা টোকা পড়েছে। যাক, আমার এখন এসব ভাবলে চলবে না, আর তাড়াতাড়ি গিয়ে কাজে লেগে পড়ি। অনেক লোক আসছে বাড়িতে, রান্না তো করতে হবে। এ কথা বলেই মেহুল রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে সবার চোখের আড়ালে একাই কাঁদতে শুরু করে। ছোট কর্তার বিয়ে ঠিক হয়ে গেল। ছোট কর্তা অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে। তবে আমি আর এ বাড়িতে থেকে কি করব? যার জন্য এই বাড়িতে এতদিন পড়ে থাকলাম, সেই তো অন্য কারো হতে যাচ্ছে। আজকের কাজটা শেষ করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যেই কথা সেই কাজ। এরপর রান্না বান্না শেষ করে হাতের কাজ গুছিয়ে রেখে মেহুল মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
একা একা হাঁটতে হাঁটতে জঙ্গলের গহীনে হারিয়ে যায় সে। ছোট কর্তার বিয়ে হচ্ছে বলে কথা, আমি নিজের চোখে তার বিয়ে দেখতে পারবো না বলে বেরিয়ে এলাম মোড়ল বাড়ি থেকে। তবে মোড়ল বাড়ি থেকে যে বেরিয়ে এলাম, এখন আমি কোথায় যাব, কি খাবো, আর কোথায় বা থাকবো? আমার যে মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। তাহলে তাহলে কি আবার আমাকে মোড়ল বাড়িতে ফিরে যেতে হবে? অনেকটা সময় ধরে কান্নাকাটি করার পর হঠাৎ সে দেখতে পায় সেখানে অনেকগুলো ফুল গাছ। ও মা, এখানে তো দেখছি অনেক ফুল গাছ। এতক্ষণ ধরে এই ফুলগুলো তো আমি খেয়ালই করিনি। অন্য মনস্ক হয়ে অন্য চিন্তায় ডুবে থাকলে খেয়াল করব কি করে যে আশেপাশে কি আছে? আচ্ছা, আমাদের বাজারে তো ফুল বিক্রি হয়, মালিরা তো ফুল নিয়ে বিক্রি করে, আর সেই ফুলগুলো দিয়ে বড় মালা, বর খাট আর বরের গাড়ি পর্যন্ত সাজানো হয়। আর মেয়েরাও তো শখ করে ফুল কেনে। তাহলে আমি যদি এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, তবে আমার ফুল নিশ্চয়ই লোকে পয়সা দিয়ে কিনে নেবে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, আমি আমার জীবন বাঁচানোর একটা উপায় পেয়ে গিয়েছি। এখন থেকে আমি এখান থেকে ফুল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করব, সেই পয়সা দিয়ে আমার পেট চলবে। এরপর মেহুল ফুল গাছ থেকে ফুল ছিঁড়তে শুরু করে। কে কে তুই? তুই আমার গাছ থেকে আমার অনুমতি ছাড়া ফুল ছিঁড়ছিস কেন? কে 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 তুমি? তুমি তো একটা গাছ, আর আর এরকম একটা মানুষ হলে কি করে? আমি আমি মানুষ নই, আমি হলাম এই ফুলের রাজ্যের পরী। এই গহীন জঙ্গলে তো কেউ আসে না, আর এলেও আমার বাগান থেকে ফুল ছেঁড়ার সাহস তো তার হয় না। আর তুই এসেই কিনা আমার কাছ থেকে অনুমতি নেওয়া ছাড়াই ফুল ছিঁড়েছিস। এর শাস্তি তোকে পেতেই হবে। তোকে আমি একটি ফুলের মধ্যে বন্দি করে দেব। সারা জীবনের মতো তুই ফুল হয়ে বেঁচে থাকবি। এ কথা বলেই ফুলপরি মেহুলকে জাদু করে, আর তাকে জাদু করে একটি ফুলে রূপান্তরিত করে ফেলে। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও তুমি। আমি সত্যিই জানতাম না যে এই বাগান কোনো ফুলপরির, আর এই বাগানের ফুল ছিঁড়ে যে শাস্তি পেতে হবে তা আমি জানতাম না। যদি জানতাম তাহলে কোনো দিনও এই অন্যায় কাজ করতাম না। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। তুই লোভ করেছিস, তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। আমি লোভ করিনি, সত্যি বলছি। আমার জীবনটা যে বড় দুঃখের। আমার জীবন চালানোর জন্য শুধু আমি একটা বেঁচে থাকার উপায় খুঁজেছিলাম, আর এটাই যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তাহলে আমি অপরাধী। এরপর মেহুল কাঁদতে কাঁদতে তার জীবনের সব দুঃখের ঘটনা ফুলপরির কাছে খুলে বলে। সব শুনে ফুলপরির মনও একটু শান্ত হয়। সে মেহুলকে তখন বলে, আহারে, তোর জীবনের ঘটনাগুলো শুনে সত্যি আমার বড্ড খারাপ লাগছে। সত্যিই তো তুই কোনো অন্যায় করিসনি, কিন্তু ফুলপরি যদি কাউকে একবার শাস্তি দিয়ে দেয়, সেই শাস্তি যে তুলে নেওয়ার ক্ষমতা ফুলপরির নিজেরও নেই। আমি যে তোকে শাস্তি দিয়ে ফেলেছি, এখন তো আমার আর কোনো উপায় নেই। আমি নিজে তোকে এই ফুলবন্দি জীবন থেকে যে মুক্ত করতে পারবো না। যদি কোনো সত্যিকারের কেউ তোকে ভালোবাসে এবং তোর মায়ায় পড়ে, তবেই তুই মুক্তি পাবি তোর এই জীবন থেকে। আর ততদিন পর্যন্ত তুই এখানে এইভাবেই ফুলপরি হয়ে বেঁচে থাকবি। কি ফুলপরি? এই গহীন জঙ্গলে আমাকে কে খুঁজবে ফুলপরি? আমার আমার তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই, কেউ আমার খোঁজ করবে না ফুলপরি। বরং আমি সারা জীবন থেকে হারিয়ে গেলেই তো সবাই বেঁচে যাবে। তুমি আমায় একটা উপায় দাও, যেন আমি আমার চেষ্টায় আমার জীবনটাকে রক্ষা করতে পারি। ঠিক আছে, আমি তোকে পরিপূর্ণ মুক্ত করতে না পারলেও কিছুটা তো পারি, আর আমি সেটাই করব। তুমি আজ থেকে ফুল হয়েই থাকবে, তবে সূর্য ওঠার সাথে সাথে তোমার শরীর আবার ফুলে পরিণত হবে। আর যখনই সূর্য ডুবে গিয়ে রাত নামবে, তখন তুমি আবার মানুষ হবে। সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমার সময়। এর মধ্যে যদি তুমি পারো
কোনো মানুষকে তোমার ভালোবাসার মায়ায় আটকাতে, আর সে যদি চায় ভালোবেসে তোমার সাথী সারা জীবনের জন্য থাকতে, তবেই তুমি মুক্তি পাবে তোমার এই ফুল ও বন্দি ফুলকুমারী হয়ে থাকা জীবন থেকে। কেউ যদি সত্যিকারের ভালোবাসা দিয়ে এই ফুলকে রক্ষা করে এবং হৃদয়ে স্বীকৃতি দেয়, তবেই অভিশাপ ভাঙবে তোমার জীবনের। এই কথা বলেই ফুলপরি অদৃশ্য হয়ে যায়। মেহুল ফুল হয়ে গাছের ডালে দুলতে থাকে। আর তারপর যখন দিনের আলো কেটে যায়, রাতের আধার নামে, তারপর সে আবারও মানুষ রূপ ধারণ করে। আমি এখন কি করি? কে আমায় ভালোবেসে আমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করবে? রাতুল। আমি তো রাতুলকে ভালোবাসি। রাতুল কি একবারও বোঝেনি আমার মনের ভিতরে লুকিয়ে থাকা ভালোবাসার কথা? নিশ্চয়ই বুঝেছে কিছু না কিছু। আমি রাতুলের কাছে যাব আর আমার ভালোবাসার কথা ওকে খুলে বলবো। সবকিছু শোনার পর নিশ্চয়ই আমার অভিশপ্ত জীবন থেকে আমাকে মুক্ত করবে। এরপর মেহুল জঙ্গল থেকে তাড়াতাড়ি করে চলে যায় মোড়ল বাড়িতে। মোড়ল বাড়ির অন্দরমহলে মোড়ল গিন্নি আর রাতুল উপস্থিত ছিল। আর সবাই মেহুলকে দেখে অনেক বেশি রেগে যায়। কি রে মেহুল, রান্না বান্না সেরে তুই কোথায় হাওয়া হয়ে গেছিলিস বলতো? আত্মীয় স্বজন এসেছিল, তাদের আপ্যায়ন করতে আমাকে কত কষ্ট করতে হয়েছে। তুই না বলে কয়ে এভাবে কোথায় চলে গিয়েছিলিস? মেহুল কারো কোনো কথার জবাব না দিয়ে সোজাসুজি রাতুলের সামনে গিয়ে দাঁড়ায় আর রাতুলকে গিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। মেহুলের কথা শুনে রাতুল যেন আকাশ থেকে পড়ে এবং উপহাসের মতো হেসে সে মেহুলকে জানায়, কি ভাবছিস? তোর মতো ছোট লোক ঘরের মেয়ে ভাবলো কি করে? তুই আমায় ভালোবাসলে তোর ভালোবাসার ডাকে আমি সাড়া দেব? আর যত সব আজগবি গল্প বানানোর জায়গা পাসনি, তাই না? এসব ভুলভাল কথা বলছিস তুই। তুই ফুলবন্দি হয়েছিস, ফুলকুমারী হয়েছিস, হ্যান ত্যান আরো কত কি। এসব নাটক অন্য কোথাও গিয়ে কর। আর হ্যাঁ, আজকে এই মুহূর্তে এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা, আর যেন এই বাড়ির চৌকাটে তোর পা না পড়ে। মেহুল ভীষণ কষ্ট পায় তার ভালোবাসার মানুষের মুখ থেকে এই কথা শুনে। তারপর সে কাঁদতে কাঁদতে মোড়ল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ফুলপরি তো আমায় অভিশাপ দেয়নি, বরং তিনি আমায় অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিয়েছে। এরকম জীবন নিয়ে বেঁচে থাকার থেকে ফুল হয়ে ফুলবন্দি হয়ে সারাটা জীবন হাওয়ার দলকে বেঁচে থাকাটাই অনেক ভালো। আমি আর চেষ্টা করব না ফুল থেকে মানুষ হওয়ার জন্য। তারপর সে সারা জীবন ফুলকুমারী হয়ে বেঁচে থাকে। ধীরে ধীরে মেয়েটি দিনের বেলায় এক ফুল গাছে ফুল হয়ে ঝুলে থাকে। সবাই তাকে ভুলে যায়, কেবল রাতেই সে ফিরে আসে মানুষের রূপে। তখন জঙ্গলের এখানে ওখানে ঘোরাঘুরি করেই সময় কাটায় সে। এভাবেই জীবন পার হয় তার। তো বন্ধুরা, মেহুল কি সারা জীবন ফুল হয়ে বন্দি থাকবে, নাকি এই অভিশপ্ত জীবন থেকে সে মুক্তি পাবে? তাহলে পরের পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।